রাস্তার মোড়ে মোড়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তারা ভিন্ন ড্রেস পরে, চুলের কাটিং পরে, প্যান্ট ছেঁড়া পরে তারা রাস্তায় ঘুরে মেয়েদের ইভটিজিং করবে, স্কুলগামী বাচ্চাদের কাছে মাদক সরবরাহ করবে, বাচ্চাদেরকে মানে মানে মারধর করবে। আর এলাকার স্থানীয় বড় বড়রা তাদেরকে বিভিন্ন কাজে লাগাবে, বিভিন্ন সস্তা টাকা পয়সা দিয়ে তাদেরকে বিভিন্ন মিছিলে নিবে। আর এককভাবে আমার পুলিশের পক্ষে তাদেরকে নিয়ন্ত্রণ জেলে পাঠালেই এটা নিয়ন্ত্রণ করা যাবে না। এটা আমাদের মনে করি এটার পিছনে আমাদের ব্যর্থ প্যারেন্টিং দায়ী। আমাদের যে পিতামাতারা রয়েছে তারা এখন তার বাচ্চা শিশুটা বাহিরে গেলেন, তার ছেলে মেয়েটা বাহিরে গেলেন, তার বিকালবেলা আসলেন কিনা, রাতের বেলা ফিরলেন কিনা, উল্টা তার খোঁজখবর তো নিচ্ছে না। বরং দেখা যায় তারা একটা দামি গাড়ি, দামি হোন্ডা কিনে দিচ্ছে সাউন্ড লাগিয়ে। সে ওই গুলশান বিভিন্ন জায়গায় 300 ফিট গিয়ে জুড়ে গাড়ি চালাচ্ছে, তারা রাত থাকছে এবং তারা সেখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং টুইটার ব্যবহার করছে, যেটার মাধ্যমে তারা একটা জায়গায় জড়ো হচ্ছে। এটাকে কাজে লাগাচ্ছে এলাকার কিছু ব্যক্তি। এখন এটা যদি আমাদেরকে একমাত্র সম্ভব, এটা আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। একদিকে পিতামাতাকেও তার সন্তানদের খোঁজখবর রাখতে হবে। স্কুলে তার এই ছেলেমেয়েটা স্কুল শিক্ষকেরও কাজ হচ্ছে তাকে একটু খোঁজখবর রাখা, বাচ্চারা স্কুল থেকে গেলে না গেলে তার পিতামাতাকে অবহিত করা। এবং ওই এলাকায় যারা নেতৃত্ব দেয়, কাউন্সিলর থেকে শুরু করে বড় ভাই গণ্যমান্য ব্যক্তি, তারাও তাদের কাছে দায়িত্ব রয়েছে। তারাও যদি সেখানে যে ছেলেটা এলাকায় ইভটিজিং করে, যে ছেলেটার ড্রেস কোড, হেয়ারস্টাইল, তারপরে চুলের গঠন, চেহারার গঠন এক এক রকম, এদের দেখি তারা চিনে, তাকে যদি এনে পুলিশে ধরে দিত, এলাকার যে বড় ভাই আছে যারা ইউপি কাউন্সিলর অথবা এলাকার মুরব্বী, এই কাজটা করতে পারত। এখন সকলেই কোনো কাজ না করে যে কোনো ঘটনা ঘটলেই ইভটিজিং, যে কোনো ঘটনা ঘটলেই কিশোর গ্যাং, এই কথা বলে তো পার পাওয়া যাবে না। যে কোনো অপরাধী ঘটুক, কিশোর গ্যাংয়ের অপরাধী ঘটুক, কিশোর গ্যাংয়ের বাইরে অপরাধী ঘটুক, এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা আমাদের কাজ করতে হবে। নতুবা এর প্রভাব বাড়বে। আমরা ধরে আনবো, আমরা জেলে পাঠাবো, তাকে আদালত জামিন দিয়ে দেবে। আমরা তাদেরকে ধরে কোর্টে জেলখানায় পাঠাবো, জেলখানায় বসে আরেকটা চক্রের সাথে জড়িত হয়ে সে বের হয়ে আসে, সে আবার এই কাজটা দ্বিগুণগতিতে করা শুরু করে। তাহলে আমাদেরকে যে এখন সময় এসেছে, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে পুলিশের পক্ষে একা সম্ভব না, এখানে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে। এবং এটা তো একটা বেদি, কিশোর গ্যাং তারা একটা বেদি। তারা এখন, আগে তো শুধুমাত্র বস্তি এলাকার 12-13 বছর 15 বছরের বাচ্চারা মাদক বিক্রি করতো, তারা বিভিন্ন মিছিলে যেত, মানুষকে মারপিট করতো, তাদের দিয়ে সস্তা অপরাধ করা, টাকা কম দিয়ে একটা লোককে মারপিট করা সম্ভব ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে স্কুলকে ফাঁকি দেওয়ার জন্য মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তানরাও তারা কিন্তু এখন একসাথে মিলিত হয়ে তারা অপরাধে লিপ্ত হচ্ছে। তাদের টাকার দরকার, তারা মাদক ব্যবসা করছে, মানুষের পকেট থেকে একটা মোবাইল ছিনতাই করছে, টাকা নিয়ে যাচ্ছে, এই কাজগুলো তারা করছে। তাই আমি মনে করি আমাদের যেই ভেদি, এখন তাদেরকে আমাদের জেলখানা পাঠালেই যে সংশোধন তা না, তাদেরকে আমাদের সালিশি ব্যবস্থা করতে হবে, বসার ব্যবস্থা করতে হবে, বুঝাতে হবে। স্কুল পিতামাতা, স্কুলের শিক্ষক, এলাকার মুরব্বী, পুলিশ সদস্য যারা রয়েছে, বিট পুলিশিংয়ে যারা কাজ করে, থানা পুলিশ যারা কাজ করে, সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি মনে করি তাহলেই আমার মনে হয় এই যে নতুন প্রজন্ম যারা এখন ধ্বংসের ধার প্রান্তে, তারা স্কুলে না গিয়ে, আমি মনে করি তাদেরকে এখন ঘরের রোগ বানাতে হবে না, তাদেরকে ঘরের এখন সম্পদ বানাতে হবে। ঘরের তাদেরকে এখন আমরা মনে করি তাদের এখন আগামী দিনের কথা চিন্তা করে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। নতুবা এটার পরিণতি সবাইকে ভোগ করতে। হিরোইজম, তারা এলাকায় ঘুরে, তারা একসাথে 10 জন লোক ঘুরে, তারা যার ইচ্ছা তা বলতে পারে, যে কোনো মেয়েটিকে ইভটিজিং করতে, এটা হিরোইজম ভাব আছে। আরেকটা আছে যে বিনদেশি সংস্কৃতি, বাহিরের সংস্কৃতিগুলি তারা দেখে, বাহিরে বিভিন্ন সিনেমাগুলি দেখে, প্রতিনিয়ত তাদের হাতে মোবাইল থাকে, ল্যাপটপ থাকে। এই ল্যাপটপগুলি তারা 5-7 বছর গেলে বাবা মারা করে কি তারা চলে যায় তাও চাকরি করতে, আর ছেলে মেয়ে যাতে কথা না বলে হাতে তার মোবাইলটা দিয়ে যায়। সেই মোবাইলের মধ্যে সে দেখা গেল সারা বিশ্বের পৃথিবীর যত খারাপ কালচারটা আছে তার মধ্যে আয়ত্ত করতে থাকে। যে প্রশ্নটা আমরা 40 বছরের 50 বছরের বাপ মাকে করতে পারি নাই, এখন 8 বছরের বাচ্চা সে বাপ মাকে সে প্রশ্ন করে বসে। এটা একটা কারণ হলো বিদেশি কালচার। সেই কালচারগুলি তারা লুপ্ত করছে, তারা সিনেমাগুলি দেখছে, যে সিনেমাগুলি আমার দেখা উচিত না, বাচ্চা শিশু দেখা উচিত না। এটা দেখভাল কে করবে? এটারও দেখভাল করার দায়িত্ব থাকা উচিত। কেউ দেখছে না, কেউ দায়িত্ব পালন করছে না। কিন্তু তাকে যদি বলে একটা বক্তব্য দেন, মোটামুটি একটা ভালো একটা বক্তব্য দিয়ে চলে আসছে।
এটাই হলো আমাদের কালচার। এখান থেকে বেরোয় এসে সকলকে একসাথে মিলে আমাদের কাজ করতে হবে। আমাদের কাছে ধরে দিবে, এলাকার লোক বসবে। আমার মনে হয় না যে আমরা সকলে মিলে একসাথে কাজ করলে যারা ইফটিজিংয়ের মাধ্যমে সমাজকে কলুষিত করার চেষ্টা করছে, মাদক ব্যবসা করেছে, এলাকায় ছিনতাই চাঁদাবাজি বাড়ছে, এটা কোনো ক্রমে সম্ভব হবে না। এখন যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, আমরা শত শত, এখন তারা হয়তো বলে যে আমাদেরকে ওই এলাকার তুরাগ পল্লবীতে ইমুক বড় ভাইয়ের সাথে আমরা থাকি, তো বড় ভাইরা তো স্বীকার করছে না। এখন বড় ভাইরা স্বীকার করছে না। এখন তাদের যদি আমাদের কোনো পুলিশ সদস্য ধরে নিয়ে আসে, তাহলে তাদের আরও বড় ভাই আছে, তখন সে বড় ভাইরা প্রশ্ন করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে তার বিরুদ্ধে কী কমপ্লেন, কী অভিযোগ। তো একজনে বললেই হবে নাকি? সে আমার লোক, তাকে ঘায়েল করার জন্য তার নামটা বলছে, তাকে ধরবেন কেন? আর উল্টা আমাদের চাপে পড়তে হয়। এখন আমার কথা হলো সবাইকে উদ্যোগটা গ্রহণ করতে হবে, এবং আমি মনে করি এর মধ্যে সর্বাগ্রে ভূমিকা পুলিশেরই রয়েছে। সব দোষ তো পুলিশের উপরে যাবে, কিন্তু পুলিশের পাশাপাশি যদি এলাকার মুরব্বিয়ানরা, শিক্ষকবৃন্দরা, তারপরে আরও যারা রয়েছেন, সকলেই যদি একসাথে দায়িত্বটা পালন করে, যারা একদম নিয়ন্ত্রণের বাইরে, তাদেরকে পুলিশ হাতে তুলে দেওয়া, আর যারাদেরকে সালিশি করে বিচার বসিয়ে তাদেরকে, আমাদের কথা হলো তাদেরকে আমরা যদি সঠিক পথে আনতে পারি, তাহলে আগামী প্রজন্ম কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। একটা ছেলে যখন প্রথম সে হিরোইজমে আসে, তখন তারা অনেকে তাকে বিভিন্ন ধরনের কিছু মানে তাকে কেউ মাদক সাপ্লাই দেয়, কেউ ফ্রি খাওয়ায়। তখন একটা পর্যায়ে সে যখন আসক্ত হয়ে যায়, তখন তাকে কে টাকা দেবে? তখন হয় তার বাবা মার কাছ থেকে পকেট থেকে চুরি করতে হবে, তার বাবা মার কাছ থেকে জিম্মি করে টাকা আনতে হবে। আর বাবা মার যদি সামর্থ্য না থাকে, তাহলে সে পথে ঘাটে যাবে, সে মানুষের হোন্ডা ছিনতাই করবে, মোবাইল ছিনতাই করবে, পকেট থেকে টাকা নিয়ে যাবে, মানুষকে জিম্মি করবে, অপরাধ করবে। কিশোর গ্যাং এখন যাদের বয়স 18-র মধ্যে, তারা এখন কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংকে যখন আমরা নিয়ন্ত্রণ করছি না, তারা একসময় তাদের বয়স হবে 25, একসময় তাদের বয়স হবে 38, একসময় তাদের বয়স হবে 48। এই কিশোর গ্যাংই তো আস্তে আস্তে বড় ভাইয়ের রূপ নেবে, সন্ত্রাসী করবে। এরাই একসময় ওই সমাজের নেতৃত্ব দেবে। এরা নেতৃত্ব দিতে গেলে তো তারা তো এইভাবেই তারা জানে, এইভাবেই তারা টাকা পয়সা কামিয়েছে, এইভাবে টাকা পয়সা বড় লোক হয়েছে। তখন তারা তো তাদের যে উত্তরসূরি, তখন তার নাম বিক্রি করবে। হঠাৎ করে তো কেউ বড় ভাই হয় না, হঠাৎ করে তো কেউ শিশু সন্ত্রাসী হয় না। তারা এই সমাজ থেকে তৈরি হয়েছে। এই সমাজ যারা তৈরি হয়েছে, তারা তো একসময় কিশোর গ্যাং ছিল, অথবা আলালের ঘরে দুলাল ছিল, ঘরের রূপ ছিল। তারা তো আর ওই স্কুলে যায় নাই। তারা আস্তে আস্তে কিশোর গ্যাংয়ের মাধ্যমে আস্তে আস্তে তাদের হেয়ার স্টাইল, চুলের ড্রেস কাটিং, চুলের কাটিং, এলাকা পাড়া মহল্লায় মাদক ব্যবসা করে তো তারা এখন বড় ভাই হয়েছে। কারণ তারাও চায় এরকম প্রজন্মটাকে তার মতো করে তৈরি করা।